সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সৈয়দ আহমদ কলেজের গণিত বিভাগের পক্ষ থেকে আরও একবার স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের গণিত অনলাইন ক্লাস। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি সুমন সাহা, প্রভাষক, গণিত বিভাগ, সৈয়দ আহমদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষ থেকে রিয়েল অ্যানালাইসিস এর সেট অফ রিয়েল নাম্বারস অ্যাজ কমপ্লিট অর্ডার ফিল্ড, অর্থাৎ সম্পূর্ণ ক্রমক্ষেত্র হিসাবে বাস্তব সংখ্যার সেট অধ্যায়টি থেকে আমরা বাস্তব সংখ্যার সেটের সীমিততা সম্পর্কে একটু আলোচনা করব, অর্থাৎ বাউন্ডেডনেস ইন আর। এখানে প্রথমেই আমাদের আসে এটা আলোচনা করতে গিয়ে ঊর্ধ্বসীমায়িত সেট এবং ঊর্ধ্বসীমা। তাহলে ঊর্ধ্বসীমায়িত সেট বলতে আমরা কি বুঝি? ঊর্ধ্বসীমায়িত সেটকে এভাবে বলা যায়, একটি অশূন্য বাস্তব সংখ্যার সেটকে ঊর্ধ্বসীমায়িত সেট বলা হবে যদি একটি বাস্তব সংখ্যার উপাদান কিউ বিদ্যমান থাকে, যেখানে x less than or equal to u for all x belongs to s। তাহলে আমরা কি বললাম? একটি অশূন্য বাস্তব সংখ্যার সেটকে ঊর্ধ্বসীমায়িত সেট বলা হবে যদি একটি বাস্তব সংখ্যার সেট এর উপাদান ইউ বিদ্যমান থাকে, যেখানে x less than or equal to u for all x belongs to s। এক্ষেত্রে আমরা ইউ কে এস এর ঊর্ধ্বসীমা হিসাবে বলতে পারি, অর্থাৎ ইউ কে এস এর ঊর্ধ্বসীমা বলা হয়। আমরা যদি একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি দেখানোর চেষ্টা করি, তাহলে এক্সাম্পল হিসেবে আমরা ব্যবহার করতে পারি এস একটি সেট যার উপাদান 1 2 3 4 5 এভাবে দেওয়া থাকতে পারে। তাহলে এই সেটটি একটি ঊর্ধ্বসীমায়িত সেট এবং এর একটি ঊর্ধ্বসীমা 5। তাহলে এত একটি ঊর্ধ্বসীমায়িত সেট এবং এস এর একটি ঊর্ধ্বসীমা আমরা 5 বলতে পারি। তাহলে এভাবে আমরা ঊর্ধ্বসীমায়িত সেটটিকে ব্যাখ্যা করতে পারি। এখন আমরা ঊর্ধ্বসীমার অর্থাৎ লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা সম্পর্কে একটু জানবো। অর্থাৎ লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বলতে আমরা কি বুঝি? সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি সুপ্রিমাম, অর্থাৎ এস যদি একটি সেট হয় তাহলে আমরা এখন লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম, তাহলে আমরা এভাবে বলতে পারি যে কোনো অশূন্য ঊর্ধ্বসীমায়িত সেট এর অসংখ্য ঊর্ধ্বসীমা বিদ্যমান থাকে। এদের মধ্যে যে ঊর্ধ্বসীমাটি সবচেয়ে ছোট সেই ঊর্ধ্বসীমাকে আমরা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সংক্ষেপে সুপ্রিমাম বলবো। আরেকবার বলি, যে কোনো অশূন্য ঊর্ধ্বসীমায়িত সেটের অসংখ্য ঊর্ধ্বসীমা থাকে। এই অসংখ্য ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে যে ঊর্ধ্বসীমাটি সবচেয়ে ছোট সেই ঊর্ধ্বসীমাকে আমরা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম হিসাবে বলবো। যেমন আমরা একটু আগে একটি সেট দেখালাম, এস সমান 1 2 3 4 5। যেহেতু এটি একটি ঊর্ধ্বসীমায়িত সেট এবং 5 এর একটি ঊর্ধ্বসীমা, যেহেতু 5 একটি ঊর্ধ্বসীমা, তাহলে আমরা বলতে পারি 5 অপেক্ষা অর্থাৎ 5 অপেক্ষা বৃহত্তর সকল ঊর্ধ্বসীমা সকল সংখ্যাগুলোই এস সেটটির ঊর্ধ্বসীমা। অর্থাৎ 5 অপেক্ষা বৃহত্তর 6 7 8 9 10 যা কিছু আছে সবকিছুই এস সেটটির একটি ঊর্ধ্বসীমা। তাহলে এই ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা 5। তাহলে আমরা বলবো 5 এস সেটটির একটি লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা এবং সুপ্রিমাম এস সমান 5 লঘিষ্ঠ ঊর্ধ্বসীমাকে আমরা সংক্ষিপ্তভাবে সুপ্রিমাম এস দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা বলতে পারি সুপ্রিমাম এস সমান 5। এখন আমরা দেখব
নিম্ন সীমায়িত সেট বা নিম্ন সীমা, অর্থাৎ আমরা নিম্ন সীমায়িত সেট, নিম্ন সীমায়িত সেট এবং নিম্ন সীমা, নিম্ন সীমায়িত সেট এবং নিম্ন সীমা সম্পর্কে জানবো। তাহলে সংখ্যাটা আগের মতোই, অর্থাৎ ঊর্ধ্ব সীমায়িত সেট যেভাবে আমরা শিখলাম, নিম্ন সীমায়িত সেট আমরা এভাবে বলবো। যে কোনো অশূন্য বাস্তব সংখ্যার সেটকে আমরা নিম্ন সীমায়িত সেট বলতে পারি যদি যে কোনো একটি বাস্তব সংখ্যার উপাদান এল বিদ্যমান থাকে, যেখানে x greater than or equal to l হয়, এবং for all x subset of x belongs to s। তাহলে আমরা কি বললাম, যে কোনো অশূন্য বাস্তব সংখ্যার সেটকে আমরা নিম্ন সীমায়িত সেট বলবো যদি একটি বাস্তব উপাদান l বিদ্যমান থাকে, যেখানে x greater than or equal to l for all x belongs to s। তাহলে এক্ষেত্রে আগের মতোই যদি আমরা সেটটি নেই, অর্থাৎ s equal to আমরা 1 2 3 4 5 এইটি যদি বিবেচনা করি, তাহলে এটি একটি, আমরা শিখেছি এটি একটি ঊর্ধ্ব সীমায়িত সেট। একইভাবে এই সেটটি একটি নিম্ন সীমায়িত সেটও। তাহলে এত একটি নিম্ন সীমায়িত সেট, এবং এর একটি নিম্ন সীমা আমরা বলবো 1, এবং এর একটি নিম্ন সীমা 1। তাহলে সংজ্ঞা থেকে আমরা বলতে পারি এল হলো এস এর একটি নিম্ন সীমা। একইভাবে আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমরা এভাবে একটি নিম্ন সীমায়িত সেট লিখে এখানে সবচাইতে আমাদের ছোট উপাদান যেটি অর্থাৎ 1, এটি হলো আমাদের এই সেটটির নিম্ন সীমা। এখন আমরা দেখব গরিষ্ঠ নিম্ন সীমা, অর্থাৎ আগে আমরা দেখলাম লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা, একইভাবে এখান থেকে আগের মতোই গরিষ্ঠ নিম্ন সীমা, বা এটিকে আমরা সংক্ষিপ্তভাবে ইনফিমাম বলি। তাহলে গরিষ্ঠ নিম্ন সীমা বা ইনফিমাম, তাহলে সংখ্যাটা আমরা দেব আগের মতোই, যে কোনো নিম্ন সীমায়িত সেটের, যে কোনো অশূন্য নিম্ন সীমায়িত সেটের অসংখ্য নিম্ন সীমা থাকে। এই অসংখ্য নিম্ন সীমার মধ্যে যে নিম্ন সীমাটি সবচেয়ে বড়, সেই নিম্ন সীমাকে আমরা গরিষ্ঠ নিম্ন সীমা বা ইনফিমাম হিসাবে বলে থাকি। যেমন আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে যদি দেখি, একই এক্সাম্পল আমরা ব্যবহার করছি বোঝার সুবিধার্থে। 1 2 3 4 5 এটি একটি নিম্ন সীমায়িত সেট। এই নিম্ন সীমায়িত সেটের মধ্যে সবচেয়ে ছোট উপাদান 1, এবং 1 থেকে ছোট সকল উপাদানই এস সেটটির এক একটি নিম্ন সীমা। এই নিম্ন সীমাগুলোর মধ্যে 1 সবচাইতে বড় অর্থাৎ গরিষ্ঠ, তাহলে আমরা এস এর গরিষ্ঠ নিম্ন সীমাকে 1 হিসাবে বিবেচনা করব। তাহলে এস একটি নিম্ন সীমায়িত সেট, এত এর একটি, এত এর ইনফিমাম সমান 1। তাহলে যেহেতু উপাদানগুলোর মধ্যে 1 সবচাইতে ছোট, 1 একটি ইনফিমাম এবং অর্থাৎ নিম্ন সীমা, এবং 1 থেকে ছোট যত সংখ্যাগুলো আছে সবই এই সেটের জন্য এক একটি নিম্ন সীমা। এই সকল সংখ্যাগুলোর মধ্যে যেহেতু 1 সবচাইতে বড়, তাহলে 1 কেই আমরা বলবো গরিষ্ঠ নিম্ন সীমা বা ইনফিমাম। তাহলে আমরা গরিষ্ঠ নিম্ন সীমা সম্পর্কে জানলাম, লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা সম্পর্কে জানলাম। এখন আমরা একটি এক্সাম্পল দেখব। প্রশ্নে বলা হয়েছে নিম্নের সেটটির সুপ্রিমাম, ইনফিমাম, গরিষ্ঠ ও লঘিষ্ঠ উপাদান নির্ণয় করো। এবং যে সেটটি দেওয়া হয়েছে সেটি হলো s সমান 1 মাইনাস 1 ভাগ n, যেখানে n বিলংস টু n অর্থাৎ ন্যাচারাল নাম্বার n। তাহলে আমরা এভাবে সমাধান করতে পারি। প্রথমেই আমাদের দেওয়া আছে s সেট সমান 1 মাইনাস 1 ভাগ n, যেখানে
n belongs to ক্যাপিটাল লেটার n। এখন এটিকে যদি আমরা একটু ভেঙে লিখি, অর্থাৎ আমরা স্বাভাবিক সংখ্যার উপাদানগুলো যদি বসিয়ে দিই পর্যায়ক্রমে 1 মাইনাস 1 ভাগ 1, 1 মাইনাস 1 ভাগ 2, 1 মাইনাস 1 ভাগ 3, এভাবে যদি চলতে থাকে 1 মাইনাস 1 ভাগ n, এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। নেক্সট লাইনে আমরা লিখতে পারবো ক্যালকুলেশন করলে 0, এখানে হবে 1 ভাগ 2, তারপরে আমরা যদি একটু ক্যালকুলেশন করি 2 ভাগ 3, এভাবে 3 ভাগ 4, এভাবে পর্যায়ক্রমে চললে একসময় 1 মাইনাস 1 ভাগ n, তাহলে আমাদের এভাবে লাইনটি হবে। এখন আমরা যদি এর সেটটিকে ভাঙার পরে খেয়াল করি তাহলে দেখতে পাবো আমাদের যে সেটটি এসেছে সেটি হলো ঊর্ধ্বক্রমে একটি সাজানো সেট। তাহলে এর সেটটি যেহেতু ঊর্ধ্বক্রমে সাজানো একটি সেট, অর্থাৎ ঊর্ধ্বক্রমে সজ্জিত একটি সেট, তাহলে এই সেট থেকে আমরা লিখতে পারবো এর সেটটির ইনফিমাম 0, অর্থাৎ এর সেটটি একটি ঊর্ধ্বক্রমী সেট। যেহেতু ঊর্ধ্বক্রমী সেট, অতএব আমরা লিখব অতএব এস এর ইনফিমাম, অর্থাৎ আমরা সংক্ষিপ্তভাবে লিখব ইনফিমাম এস সমান 0। তাহলে এই সেটটির ইনফিমাম এস সমান 0। একইভাবে আমরা যদি সুপ্রিমাম বের করতে চাই এই সেটটির সুপ্রিমাম, সেক্ষেত্রে আমরা লিখব সুপ্রিমাম এস সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস 1 ভাগ n। আমরা যদি এটিকে ক্যালকুলেশন করি তাহলে এটিকে ক্যালকুলেশন করলে আমাদের হবে 1 মাইনাস 1 ভাগ ইনফিনিটি, আর একটু ক্যালকুলেশন করলে 1 মাইনাস 0 সমান 1। তাহলে এস সেটটির সুপ্রিমাম আমরা বলতে পারি 1। আবার আরেকটু খেয়াল করলে আমরা দেখতে পারবো এস সেটটির ইনফিমাম এস, অর্থাৎ ইনফিমাম এস 0, এই সংখ্যাটি আমাদের এস সেটের মধ্যে বিদ্যমান, অর্থাৎ 0 বিলংস টু এস, এবং আমাদের সুপ্রিমাম যেটি এস সমান 1 হয়েছে সেটি আমাদের এর মধ্যে বিদ্যমান নয়, অর্থাৎ নট বিলংস টু এস। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এই সেটটির নিম্ন সীমা, অর্থাৎ মিনিমাম আমাদের হবে মিনিমাম এস সমান 0 এবং এর ম্যাক্সিমাম এস বিদ্যমান নয়। তাহলে আমরা এখানে লিখব আমাদের সুপ্রিমাম বের হয়েছে 1, ইনফিমাম বের হয়েছে 0, এবং আমরা যদি মিনিমাম এবং ম্যাক্সিমাম করি তাহলে মিনিমাম অর্থাৎ লঘিষ্ঠ এস সমান 0 এবং ম্যাক্সিমাম এস বিদ্যমান নাই। যেহেতু 1 আমাদের এস এর মধ্যে বিদ্যমান নয়, তাহলে ম্যাক্সিমাম এস বিদ্যমান নয়। তাহলে এভাবে পর্যায়ক্রমে আমরা সুপ্রিমাম, ইনফিমাম এবং গরিষ্ঠ লঘিষ্ঠ মানগুলো ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবো। এখানে আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে, বলা হয়েছে নিম্নের সেটগুলোকে একই রকম প্রশ্ন, সুপ্রিমাম, ইনফিমাম, গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান উপাদান নির্ণয় করো। যেখানে আমাদের সেটটি দেওয়া আছে এস সমান x যেন 3x স্কয়ার মাইনাস 10x প্লাস 3 লেস দেন 0। তাহলে এই সেটটির আমাদের সুপ্রিমাম, ইনফিমাম, গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কটিকে আমরা এভাবে করতে পারি। দেওয়া আছে আমাদের দেওয়া আছে এস সেট সমান x যেন 3x স্কয়ার মাইনাস 10x প্লাস 3 লেস দেন 0। তাহলে এই অংশটুকুকে আমরা যদি একটু ভেঙে নেই, অর্থাৎ উৎপাদক করে নেই, আমাদের লাইনটি হবে x যেন 3x স্কয়ার মাইনাস 9x মাইনাস x প্লাস 3 লেস দেন 0 সমান, এখান থেকে আমরা যদি একটু উৎপাদক বিশ্লেষণ করে নেই, 3x কমন নিলে আমাদের হবে x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3 লেস দেন 0। তাহলে নেক্সট লাইনে আমরা লিখতে পারবো
3x minus 1 x minus 3 less than 0। এখন এই উৎপাদকে বিশ্লেষণ করার পরে আমরা এখন এটাকে ভেঙে লিখব, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারবো, অর্থাৎ এটির দুটি অংশ হবে, যেখানে একটি হবে 3x minus 1 greater than 0 এবং x minus 3 less than 0। তাহলে এটি একটি অংশ, অথবা আরেকটি অংশ হবে 3x minus 1 less than 0 এবং x minus 3 greater than 0। এখন লাইন দুটিকে যদি আমরা পৃথক করে দেই, x যেন 3x minus 1 less than 0 এবং x minus 3 less than 0 এবং অথবা, অর্থাৎ আমরা এখন ইউনিয়ন ব্যবহার করে লিখব, x যেন 3x minus 1 less than 0 এবং x minus 3 greater than 0। নেক্সট লাইনে আমরা লিখব, এখান থেকে x যেন x less than 1/3 এবং x less than 3 ইউনিয়ন x যেন x less than 1/3 এবং x greater than 3। এভাবে লাইনগুলো আমরা ক্যালকুলেশন করার পরে এখন আমাদের এখান থেকে x এর মান 1/3 এর থেকে বড় এবং 3 থেকে ছোট, অর্থাৎ এটিকে যদি আমরা বন্ধনী আকারে প্রকাশ করি, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তাহলে 1/3 টু 3 পর্যন্ত ইউনিয়ন। এখন যদি আমরা এটুকুকে প্রকাশ করি, অর্থাৎ x less than 1/3 এবং x greater than 3, অর্থাৎ 1/3 এর থেকে ছোট এবং 3 থেকে বড় x এর মান, বাস্তবে এই মান নেই, এই জন্য অংশটুকু হবে আমাদের ফাঁকা সেট। তাহলে এটুকু ক্যালকুলেশন করে আমরা লিখতে পারবো 1/3 টু 3 এবং এটি একটি খোলা ব্যবধির সেট। যেহেতু এটি একটি খোলা ব্যবধির সেট, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এস সেটটির সুপ্রিমাম এবং ইনফিমাম আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এখান থেকে বলবো এস সেটটির ইনফিমাম 1/3 এবং এস সেটটির সুপ্রিমাম 3। তাহলে আমরা যদি নেক্সট লাইনে এটা লিখি, অর্থাৎ আমরা এভাবে লিখে দেব, সুপ্রিমাম এস সমান লিখব 3 এবং ইনফিমাম এস সমান লিখব 1/3। এখন আমাদের বের করতে হবে, আমরা সুপ্রিমাম এবং ইনফিমাম পেয়ে গেছি, এখন আমাদের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান নির্ণয় করতে হবে। যেহেতু সেটটি একটি খোলা ব্যবধির সেট, সেক্ষেত্রে আমরা সুপ্রিমাম এস সমান 3 নট বিলংস টু এস এবং ইনফিমাম এস সমান 1/3 নট বিলংস টু এস। যেহেতু 3 এবং 1/3 খোলা ব্যবধির সেট হওয়ার কারণে নট বিলংস টু এস, অর্থাৎ এস এর উপাদান নয়, সেজন্য আমরা এখান থেকে বলতে পারবো এস এর গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান বিদ্যমান নয়। অতএব এস সেটটির গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান বিদ্যমান নেই। এভাবে আমরা অঙ্কটিকে সমাধান করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বাস্তব সংখ্যার স্বীকার্য সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা একটু যোগের স্বীকার্যগুলো দেখে নিব। বাস্তব সংখ্যার যোগের স্বীকার্য সম্পর্কে। তাহলে বাস্তব সংখ্যার যোগের স্বীকার্য, যে কয়েকটি স্বীকার্য আছে, সেই স্বীকার্যগুলোর প্রথমে আমরা স্বীকার্যগুলোর মধ্যে প্রথমে আছে আমাদের আবদ্ধতা বিধি, অর্থাৎ যেটিকে আমরা ক্লোজার ল নামে আখ্যায়িত করি। ক্লোজার ল, অর্থাৎ এটিকে আমরা এভাবে বলতে পারি, ফর অল
এ বি বিলংস টু আর যদি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট এ বি অর্থাৎ আবদ্ধ অবস্থায় এ বি এটি অবশ্যই আর এর মধ্যে থাকবে বিলংস টু আর। এটিকে আমরা ক্লোজার ল নামে আখ্যায়িত করতে পারি বা আবদ্ধতা বিধি। একইভাবে আমরা যদি পরবর্তীটাতে যাই অর্থাৎ সংযোজন বিধি অর্থাৎ এটিকে আমরা বলতে অ্যাসোসিয়েটিভ ল। তাহলে এই বিধিটিকে আমরা এভাবে বলতে পারি ফর অল এ বি সি যদি বাস্তব সংখ্যার উপাদান হয় এ বি সি বিলংস টু আর, সেক্ষেত্রে আমরা ইমপ্লাইজ দ্যাট লিখতে পারি এ প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি প্লাস সি। এভাবে আমরা সংযোজন বিধিকে ব্যাখ্যা করতে পারি। তারপরে যদি আমরা 3 নম্বরে যাই, 3 নম্বর আমরা বলতে পারি অভেদকের অস্তিত্ব বিধি অর্থাৎ অভেদকের অস্তিত্ব বিধি। এটিকে আমরা এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এটিকে আমরা এভাবে বলতে পারি দেয়ার এক্সিস্ট 0 বিলংস টু আর যদি হয় এবং এ যদি এ বিলংস টু আর যদি হয়, সেক্ষেত্রে আমরা এটিকে লিখতে পারি implies that 0 plus a সমান a plus 0 সমান a for all a belongs to r। এখন আমরা নেক্সট বিধিটিকে দেখব অর্থাৎ আমরা দেখতে পারি বিপরীতকের অস্তিত্ব বিধি। বিপরীতকের অস্তিত্ব বিধি অর্থাৎ আমরা এটিকে এক্সিস্টেন্স অফ ইনভার্স নামে আখ্যায়িত করি এক্সিস্টেন্স অফ ইনভার্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিপরীতকের অস্তিত্ব বিধি ফর অল এ বিলংস টু আর there exists minus a belongs to r implies that আমরা বলতে পারি যদি a এবং মাইনাস a যদি বাস্তব সংখ্যা হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো a প্লাস মাইনাস a সমান মাইনাস a প্লাস a সমান 0। এভাবে আমরা এগুলো ব্যাখ্যা করতে পারবো। 5 নম্বর আমরা বলতে পারবো বিনিময় বিধি বা এটিকে আমরা লিখতে পারি কমিউটেটিভ ল। অর্থাৎ বিনিময় বিধিটিকে আমরা এইভাবে লিখতে পারি ফর অল এ বি সি বিলংস টু আর যদি হয় তাহলে আমরা লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট a প্লাস বি সমান বি প্লাস এ। এভাবে আমরা যোগের স্বীকার্য সমূহকে ব্যাখ্যা করতে পারি। একইভাবে যদি আমরা গুণের স্বীকার্যগুলো খেয়াল করি তাহলে আমরা এই 5টি যদি আমরা একটু খেয়াল করি গুণের জন্য, তাহলে আমরা কিভাবে লিখতে পারবো অর্থাৎ গুণের স্বীকার্যগুলি আমরা যদি দেখি তাহলে আমরা প্রথমেই দেখব আবদ্ধতা বিধি সম্পর্কে। অর্থাৎ আবদ্ধতা বিধি আমরা যখন করব তাহলে আমরা এখানে লিখবো আবদ্ধতা বিধি যেটা আমরা করলাম। তাহলে ফর অল এ বি বিলংস টু যদি আর হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো implies that a b belongs to r। এবং দ্বিতীয়টা যখন আমরা করলাম সংযোজন বিধি অর্থাৎ অ্যাসোসিয়েটিভ ল যখন আমরা করব গুণনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এখানে লিখব ফর অল এ বি সি বিলংস টু আর যদি হয় implies that আমরা লিখতে পারবো
এ বি সি সমান এ বি সি। একইভাবে অভেদকের অস্তিত্ব যখন আমরা লিখব, there exists one belongs to R যদি হয় এবং for all a belongs to R, তাহলে আমরা লিখতে পারবো implies that 1 into a সমান a into 1 সমান a। একইভাবে যখন আমরা বিপরীতকের অস্তিত্ব বিধি সম্পর্কে আলোচনা করব গুণনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এখানে লিখব for all a belongs to R there exists a inverse belongs to R implies that a inverse সমান a inverse a সমান 1। এবং যখন আমরা বিনিময় বিধিতে যাব, a b for all a b belongs to R implies that a b সমান b a। তাহলে আমরা দেখলাম যোগের এবং গুণনের মৌলিক স্বীকার্য সমূহ। এগুলো ছাড়াও আরেকটি যে আমাদের স্বীকার্য আছে সেটি হলো আমাদের বিতরণ বিধি, অর্থাৎ আমরা এটিকে বিতরণ বিধি নামে আখ্যায়িত করি, অর্থাৎ এটিকে আমরা ডিস্ট্রিবিউটিভ ল অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ ল যখন আমরা বলবো, সেক্ষেত্রে ফর অল এ বি সি বিলংস টু আর যদি হয়, সেক্ষেত্রে আমরা এটিকে লিখতে পারবো এ প্লাস বি ইন্টু সি সমান এ বি প্লাস বি সি। এবং 2 নম্বর ক্ষেত্রে আমরা লিখতে পারবো এ ইন্টু বি প্লাস সি সমান এ বি প্লাস এ সি। এভাবে আমরা যোগের এবং গুণের স্বীকার্যগুলোকে ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার একটি উপপাদ্য দেখব, যেটিকে আমরা আর্কিমিডিয়ান ধর্ম নামে আখ্যায়িত করছি। অর্থাৎ উপপাদ্যটিতে বলা হয়েছে, যদি x কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা এবং y যে কোনো বাস্তব সংখ্যা হয়, তবে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n বিদ্যমান থাকবে যেন nx গ্রেটার দেন y হয়। তাহলে প্রশ্নে বলা হয়েছে y একটি বাস্তব সংখ্যা। তাহলে এই প্রমাণটিকে আমরা যদি করি, প্রমাণ প্রথমেই আমরা এখানে দেওয়া হয়েছে যেহেতু y belongs to r, অর্থাৎ y বাস্তব সংখ্যা, তাহলে বাস্তব সংখ্যার ক্রম স্বীকার্য অনুসারে আমরা লিখতে পারি অতএব বাস্তব সংখ্যার ক্রম স্বীকার্য হতে, যেহেতু y বাস্তব সংখ্যা, তাহলে y এর মান হতে পারবে y less than 0 অথবা y equal to 0 অথবা y greater than 0। বাস্তব সংখ্যা হলে y তিনটি পজিশনে থাকতে পারবে। তাহলে আমাদের এই প্রমাণটিকে আমরা দুটি ক্ষেত্রে ভাগ করে প্রমাণটি করা আমাদের জন্য সুবিধাজনক। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি করব, y less than or equal to 0 হলে, y less than or equal to 0 হলে আমরা প্রমাণটি যদি করি, তাহলে যেহেতু x ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে x greater than 0 এবং n greater than 0, যেহেতু x greater than 0 এবং n greater than 0, তাহলে আমরা স্বাভাবিকভাবে লিখতে পারি অতএব nx greater than 0। যেহেতু nx greater than 0, অতএব এখান থেকে আমরা লিখতে পারবো implies that nx greater than y। তাহলে এইভাবে আমরা প্রথম ক্ষেত্রে অঙ্কটিকে প্রমাণ করতে পারবো। এখন আমরা আসি দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রটিতে আমরা কিভাবে প্রমাণ করব। তাহলে দ্বিতীয় ক্ষেত্রের প্রমাণটি করার জন্য আমরা এভাবে করতে পারি। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমরা প্রথমে এর ব্যতিক্রমী এটা ধরে নেব। অর্থাৎ মনে করি nx less than or equal to y।
যেহেতু nx লেস দেন অর ইকুয়াল টু y, তাহলে আমরা লিখতে পারবো s সমান nx, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার n। এত একটি ঊর্ধ্বসীমায়িত সেট, এত একটি ঊর্ধ্বসীমায়িত সেট। তাহলে যেহেতু এস একটি ঊর্ধ্বসীমায়িত সেট, তাহলে আমরা বাস্তব সংখ্যার সম্পূর্ণতা যে স্বীকার্য শিখলাম সেটা, তাহলে অতএব বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য অনুসারে আমরা বলতে পারবো এস এর একটি ঊর্ধ্বসীমা বিদ্যমান, সুপ্রিমাম বিদ্যমান অনুসারে এস এর একটি সুপ্রিমাম বিদ্যমান। তাহলে যদি সুপ্রিমাম বিদ্যমান থাকে, তাহলে আমরা যদি সেই সুপ্রিমামটিকে ধরে নেই, ধরি এস সুপ্রিমাম এস সমান ইউ, তাহলে এক্ষেত্রে আমরা এস সেটটিকে লিখতে পারি nx লেস দেন অর ইকুয়াল টু ইউ, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার n। তাহলে এই লাইন থেকে যদি আমরা নেক্সট লাইনে এভাবে লিখি n প্লাস 1 x লেস দেন অর ইকুয়াল টু y আমরা লিখতে পারি, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এখন এটিকে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি nx প্লাস x লেস দেন অর ইকুয়াল টু y, যেখানে n বিলংস টু n। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি এটিকে, এই লাইনটুকু আমরা ক্যালকুলেশন করে লিখব nx লেস দেন অর ইকুয়াল টু u মাইনাস x লেস দেন u ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এখন এই অংশটুকু থেকে আমরা খেয়াল করি আমাদের এস সেটটির nx এর চেয়েও ছোট u মাইনাস x আরেকটি সুপ্রিমাম বিদ্যমান। তাহলে আমরা এখানে লিখব অতএব এস সেটটির আরো একটি সুপ্রিমাম u মাইনাস x বিদ্যমান, যাহা nx এর চেয়ে ছোট, nx এর চেয়ে ছোট। যেহেতু nx এর চেয়ে ছোট আরো একটি সুপ্রিমাম বিদ্যমান আছে, তাহলে আমাদের সুপ্রিমামের সংজ্ঞা অনুসারে আমাদের ধরাটি হয়েছে শর্ত বিরোধী, অর্থাৎ যাহা সুপ্রিমামের শর্ত বিরোধী। তাহলে যাহা সুপ্রিমাম এর শর্ত বিরোধী। তাহলে আমরা যেহেতু সুপ্রিমামের এটি শর্ত বিরোধী, তাহলে সেক্ষেত্রে আমরা যেটি ধরেছি সেটি আমাদের শর্ত বিরোধী। অতএব আমরা লিখতে পারবো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n বিদ্যমান থাকবে যখন nx লেস দেন y। এভাবে আমরা উপপাদ্যটিকে প্রমাণ করতে পারি। আমরা এবার আরেকটি উদাহরণ দেখব। দেওয়া হয়েছে a সমান a সেট সমান 2 3 এবং b সেট সমান 4 5 6 সেট দ্বয়ের ক্ষেত্রে সুপ্রিমাম ab আমাদের দেখাতে হবে সুপ্রিমাম ab লেস দেন অর ইকুয়াল টু সুপ্রিমাম a ইনটু সুপ্রিমাম b, অর্থাৎ অসমতাটির সত্যতা যাচাই করতে বলছে আমাদের। তাহলে অঙ্কটিকে আমরা এভাবে সমাধান করতে পারি।
যে দুটি সেট দেওয়া হয়েছে আমাদের দেওয়া আছে এ সেট সমান 2 3 এবং বি সেট সমান 4 5 6। তাহলে সেট দুটিকে তুলে নিয়ে এখান থেকে আমরা যেহেতু সুপ্রিমাম এ বি অর্থাৎ এ এবং বি সেটের গুণফল এখানে চাওয়া হয়েছে, তাহলে প্রথমেই আমাদের এ এবং বি সেট দুটির গুণফলের একটি সেট বের করে নিতে হবে। তাহলে আমরা যদি গুণফলের একটি সেট বের করি তাহলে আমরা গুণফল লিখতে পারি 8 10 এবং 12। এভাবে 3 দ্বারা গুণ করে আমরা লিখতে পারি 12 15 এবং 18। তাহলে যেহেতু একই উপাদান দুইটি চলে এসেছে, তাহলে সেটটিকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি 8 10 12 15 এবং 18। এখন আমাদের যে তিনটি সেট বের হলো অর্থাৎ এ সেট বি সেট যেটি দেওয়া আছে এবং এ বি এর গুণফলের যে সেট বের হলো, এই তিনটি থেকে আমাদের সুপ্রিমাম বের করতে হবে। তাহলে স্বাভাবিকভাবে আমরা যে সুপ্রিমাম শিখে এসেছি সেখান থেকে আমরা সুপ্রিমাম এ থেকে বের করতে পারি। এ সেটের সুপ্রিমাম আমরা এখান থেকে দেখে নির্ণয় করতে পারি এ সেটের সুপ্রিমাম 3। একইভাবে আমরা যখন বি সেটের দিকে খেয়াল করব তাহলে আমরা সুপ্রিমামটি খেয়াল করব, বি সেটের সুপ্রিমাম 6। আবার আমরা যখন এ বি সেটের সুপ্রিমাম বের করব, আবার সুপ্রিমাম এ বি অর্থাৎ গুণফল এর সেটটির যখন সুপ্রিমাম বের করব, এখান থেকে আমরা সুপ্রিমামটা নির্ণয় করতে পারি 18 অর্থাৎ সুপ্রিমাম এ বি সমান 18। এখন আমাদের যে অসমতাটি যে আকারে দেওয়া হয়েছে অর্থাৎ সুপ্রিমাম এ বি লেস দেন অর ইকুয়াল টু সুপ্রিমাম এ ইনটু সুপ্রিমাম বি, তাহলে আমাদের সুপ্রিমাম এ বি এখানে বের হয়ে গিয়েছে 18। এখন আমাদের সুপ্রিমাম এ এবং সুপ্রিমাম বি যদি আমরা গুণ করে দিই, এখন সুপ্রিমাম এ এবং সুপ্রিমাম যদি বি আমরা গুণ অবস্থায় লিখি তাহলে আমরা পাবো সুপ্রিমাম এ এর মান আমাদের আছে 3 এবং সুপ্রিমাম বি এর মান আছে 6, তাহলে সমান আমরা লিখতে পারি 18। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখছি সুপ্রিমাম এ বি এর মান 18 এবং সুপ্রিমাম এ এবং বি এর আলাদা আলাদা করে বের করে গুণ করলে সেটিও আমাদের বেরোয় 18। তাহলে এখান থেকে আমরা অসমতাটি লিখতে পারি, অতএব সুপ্রিমাম এ বি লেস দেন সুপ্রিমাম এ সুপ্রিমাম বি, সুপ্রিমাম এ সুপ্রিমাম বি। এভাবে আমরা অঙ্কটিকে সমাধান করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।